শীতকালে কনস্টিপেশন খুব কমন প্রবলেম, এবং শীতকালে আমাদের পাইলসের পেশেন্ট আরও বেড়ে যায়। এবং আয়ুর্বেদের একটা আলাদা ডিমান্ড তৈরি হয়েছে পরতত্ত্ব চ্যানেলের মাধ্যমে। বহু মানুষ, আমরা নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল বিভিন্ন জায়গায় আমি চেম্বার করি, এবং সেখানে দেখেছি যে আপনার ভিডিও নিয়ে বহু মানুষ প্রায় প্রত্যেক দিন না হলেও দু একদিন ছাড়া ছাড়াই আমরা পেশেন্ট পাই যারা পরতত্ত্বের আয়ুর্বেদের ওপর ভিডিও দেখে তারা খুব আগ্রহী এবং তারা উপকৃত হচ্ছে। আর তার সঙ্গে অতিরিক্ত যন্ত্রণা, জ্বালা, দপদপ করা, পেশেন্ট মানে ভয়ে খাওয়া কমিয়ে দেয়। করবেন না, আমরা অনুরোধ করব আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় আসুন এবং এই খাটসূত্র আপনারা অ্যাপ্লাই করে দেখুন, আপনারা মানে 100% রেজাল্ট পাবেন। আর এইখানে বসে দায়িত্ব সহকারে আপনার চ্যানেলে বলে যাচ্ছি। আর তার সঙ্গে অতিরিক্ত যন্ত্রণা, জ্বালা, দপদপ করা, পেশেন্ট মানে ভয়ে খাওয়া কমিয়ে দেয়। হরে কৃষ্ণা, সকলকে স্বাগতম জানাচ্ছি। পরতত্ত্ব চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে আলোচনাতে আবারও ফিরে এলাম। আয়ুর্বেদিক বিভিন্ন বিষয়াদি আলোচনা করছিলাম আমরা। দীর্ঘদিন পর আমরা আবার ফিরে এলাম আপনাদের কাছে, অনেক লম্বা একটা বিরতির পর। আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু শ্রীপাদ কৃষ্ণভূষণ প্রভু, ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয় প্রভু, ওনার সাথে আগেও আমরা এই চ্যানেলে ওনার অনেক ইন্টারভিউ নিয়েছি, বিভিন্ন রোগ সম্বন্ধে, বিভিন্ন আয়ুর্বেদিক টিপস ট্রিক্স পরামর্শ নিয়ে আলোচনা করেছি। তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল আমরা আবার করব, এবং আপনারা অনেকে বলছিলেন, অনেকের সাথে দেখা হচ্ছিল, অনেক ভক্তরাই, সিনিয়র ভক্ত এবং আরও অনেক নতুন সবাই আমাদের বলছিলেন যে আপনারা কত উপকৃত হচ্ছেন এই আলোচনাগুলির দ্বারা। এবং স্বাস্থ্য সম্বন্ধে যেহেতু খুব একটা আলোচনা হয় না আমাদের ভক্ত মহলে, কিন্তু যেহেতু স্বাস্থ্য সবারই আছে, ভক্ত বলি, যারা ভক্ত নয় সবারই স্বাস্থ্য আছে, এবং কৃষ্ণ ভক্তি যাজন করার জন্য, সেবা সাধনা করার জন্য স্বাস্থ্যের একটা ভূমিকা আছে। সেটা প্রভুপাদ স্বাস্থ্যকে সাধনা স্বাধ্যায়ের উপরে রেখেছেন, সাধনা সেবার উপরে স্বাস্থ্য সবার আগে রেখেছেন এই ক্রম, অর্থাৎ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে। তো সেজন্য আমরা ভাবছিলাম, অনেক দিন ধরে আপনারাও বলছিলেন যে বিভিন্ন রোগ নিয়ে যদি আলোচনা করা, স্পেসিফিক জেনারিক আলোচনা করেছি আমরা, কি খাবেন কি না একটা ব্যাপার, কিন্তু বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা ভাবছিলাম। তো আমাদের ডাক্তারবাবু প্রভু কবিরাজ বৈদ্য, তো ওনাকে বলছিলাম কী নিয়ে আলোচনা করা যেত। উনি বললেন আজকে একটা রোগ নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে অর্শ বা পাইলস। তো প্রথমত আপনাকে স্বাগতম প্রভু, আপনি দীর্ঘদিন পর আপনি আমাদের সময় দিচ্ছেন। তো আপনি কেমন আছেন? দেখুন, ডাক্তার কেমন আছে জিজ্ঞেস করলে ডাক্তার তো আর বলার উপায় নেই, যদি কোনো কারণে একটু খারাপও থাকি সেটা পেশেন্টের সামনে আমাদের বলার জায়গা নেই। ভালোই আছি, কিন্তু রাধা মাধবের কৃপায় আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আর দীর্ঘদিন যে সময়ের অভাবে আমরা আসতে পারিনি, তবে এবার দর্শক বন্ধুদের চাপে আমরা আসতে বাধ্য হলাম। আমি আপনাকে বললাম যে এই রোগের ওপর আলোচনা হোক। তারা চাইছে যে তারা খুবই উপকৃত বিভিন্ন, আপনি বায়োপিত্ত কফের ওপর এবং আপনি বিভিন্ন টপিকের ওপর, স্পিরিচুয়াল টপিক বা বিভিন্ন টপিকের ওপর মানে আপনি প্রোগ্রাম করেন বা ভিডিও করেন, কিন্তু আমার তো মনে হয় আয়ুর্বেদ সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে। মানে মানুষের সেই রকমই কথাবার্তা। আমাকে অনেক রাস্তাঘাটে দেখলেন ভক্তরা, আমার এই সমস্যা হয়েছে, এই রোগ। আমি তো ডাক্তার নই, আমি একটু এদিক সেদিক পড়ছি, হাতুড়ে এদিক সেদিক পড়ছি বলছি। কিন্তু আপনি ডাক্তার না হয়েও আপনি যে বিভিন্ন আয়ুর্বেদিক টপিকের ওপর যেভাবে বায়ুপিত্ত কফ বা গুণগুলোর ওপরে যে ভিডিওগুলো করেছেন, আমি আজকেও পেশেন্ট দেখলাম, স্বামী স্ত্রী দুজনে এসছেন, খুব কম বয়স, তারা তো উচ্ছ্বসিত প্রশংসা আপনার ভিডিওগুলোর। এবং আয়ুর্বেদের একটা আলাদা ডিমান্ড তৈরি হয়েছে পরতত্ত্ব চ্যানেলের মাধ্যমে। বহু মানুষ, আমরা নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল বিভিন্ন জায়গায় আমি চেম্বার করি, এবং সেখানে দেখেছি যে আপনার ভিডিও নিয়ে বহু মানুষ প্রায় প্রত্যেক দিন না হলেও দু একদিন ছাড়া ছাড়াই আমরা পেশেন্ট পাই যারা পরতত্ত্বের আয়ুর্বেদের ওপর ভিডিও দেখে তারা খুব আগ্রহী এবং তারা উপকৃত হচ্ছে। সেই মানে তাদের যে ইচ্ছাটাকে গুরুত্ব দিয়ে, হ্যাঁ, কারণ তাদের ডিমান্ডকে তো আমাদের গুরুত্ব দিতে হবে। তারা রোগীরা আসে আমাদের কাছে সমস্যায় পড়ে, এবং এখন যে একটা বিরাট বার্নিং প্রবলেম বলা যেতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে অর্শ। যে কারণে আমি কথা হওয়ার মাত্রই আপনাকে বললাম যে আপনি অর্শের ওপর একটা প্রোগ্রাম করুন। বহু পেশেন্ট চাইছে যে এর একটা সুরাহা কিভাবে করা যায়। তো অর্শের ব্যাপারে যদি আপনার কিছু জানার থাকে বা পেশেন্টদের তরফ থেকে আপনার প্রশ্ন থাকে, সেইগুলো পেশেন্টদের ক্লিয়ার হবে, সেই ডাউটগুলো একটু আপনি। তো আমরা সেটা ভাবছিলাম যে অনেক রোগ আছে, অনেক ব্যাধি হচ্ছে। তো আমি প্রভুকে বললাম যে এমন কোন রোগগুলো আমরা করব, ধারাক্রমভাবে করব আমরা আলোচনা বিভিন্ন বিষয়। আপনারাও জানাবেন কে কোন রোগ বা কে কোন সমস্যা নিয়ে
আলোচনা শুনতে দর্শক চান। বন্ধুদের কাছে আমাদের অনুরোধ রইল, যে সমস্যা নিয়ে আপনারা নিরন্তর কষ্ট পাচ্ছেন বা ভুগছেন, আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব সময় বের করে আপনাদের জন্য সেই রোগগুলোর ওপর স্পেসিফিক আলোচনা রাখতে। হ্যাঁ, তো সেটা তো আছে, কিন্তু সেই সাথে আমরা এটাই জিজ্ঞেস করছিলাম যে, তো উনি যেটা বললেন আমাকে যে এখনকার সময় এটা পাইলস বা অর্শ এমন একটা ব্যাপার, কমন একটা রোগ হয়ে গিয়েছে, তো সেটা নিয়ে আলোচনা করা যাক। তো আমাদেরকে একটু যদি জানান, আপনি এই অর্শ বলতে কি বোঝায় আসলে? বা আপনি জিজ্ঞেস করলেন একটু আগে যে এত রোগ থাকে অর্শকে বাঁচলেন কেন? অর্শকে তো আমি প্রথমে বলবো যে অর্শকে বাঁচার কারণ, এক কথায় বললাম বার্নিং প্রবলেম, কিন্তু সেইটা একবার বলবো। আর আপনি এখন কি জিজ্ঞেস করলেন? এই অর্শ কথার মানে কি? আচ্ছা আচ্ছা। তো দেখুন, অর্শকে বাঁচার কারণ হচ্ছে, আমরা শুধু ভক্ত সমাজের রোগী তো দেখছি সেরকম না, ভক্ত অভক্ত মানে সাধারণ মানুষ প্রত্যেকেই একটা এই এই ব্যাপারটা নিয়ে জর্জরিত এখন। কিন্তু তারা তাদের অজান্তেই এই জিনিসটা তারা বুঝতে পারছে না যে খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, একটা বিপুল পরিবর্তন, আমূল পরিবর্তন এসেছে। পাড়ায় পাড়ায় এখন বিরিয়ানির মানে দোকান খুলে গেছে, নিশ্চয়ই লক্ষ্য করছি, একটা জায়গায় 5টা বিরিয়ানির দোকান খুলে গেছে, 1 কিলোমিটারও নয়, এরকম আমরা দেখছি। তো এইগুলো একটা কারণ। এখন অর্ধেক দিনই সেই সব জায়গা থেকে বিরিয়ানি আসছে বা মুখরোচক বিভিন্ন আসছে। এটা করতে গিয়ে আমরা দেখছি যে সাধারণ খাবার আমরা খাওয়া ভুলে গেছি। সাধারণ অন্ন, ডাল, সবজি বা এই যে শীতকালে কত রকম সবজি, তার স্যুপ, ভেজিটেবল কত সুন্দর খেতে লাগে গোলমরিচ দিয়ে, এগুলো ভুলে গেছি। এখন পিৎজা, পাস্তা, তার সঙ্গে বিরিয়ানি, বিভিন্ন রকম মানে মুখরোচক আইটেম, ননভেজ যারা খাচ্ছেন তাদের তো আছেই। তো অর্শের প্রধান আমি আজকে আলোচনাটা রাখলাম এখানে, বহু পেশেন্টের অনুরোধ তারা করছে, এবং মানে এই অর্শরোগ এমন একটা আকার নিচ্ছে আগামী দিনে, প্রায় ঘরে ঘরে এখন আমরা বলতে পারি যে অর্শের সমস্যা। কারণটা কি? একটা বললাম খাদ্যাভ্যাস, মানুষের জল খাওয়া মানে পরিমাণটা ঠিক থাকছে না, অনেকেই অনেক জল কম, বিশেষ করে এই শীতকালের মুখে। এই যে শীতকালে মানুষ কিন্তু জল, এমনি ঘাম কম হয়, জল খাওয়ার প্রবণতা কম, তার ফলে কনস্টিপেশন একটা মেন সমস্যা, কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য হচ্ছে অর্শের মূল কারণ। হ্যাঁ, এই পাইলস রোগটা দেখুন, অ্যানোরেক্টাল অনেক রোগ আছে, হ্যাঁ, মানে মলদ্বারের অনেক রোগ আছে। তা মানুষের একটা সাধারণ ধারণা হচ্ছে মলদ্বারের রোগ মানেই অর্শ, হ্যাঁ, বা পাইলস, যেটা আপনি জিজ্ঞেস করলেন। তো মলদ্বারের রোগ মানেই পাইলস নয়, পাইলসও আবার অনেক রকমের আছে। ইন্টারনাল পাইলস আছে, এক্সটার্নাল পাইলস আছে, ইন্টার এক্সটার্নাল পাইলস আছে, সেন্টিনেল পাইলস আছে, বিভিন্ন রকমের আছে। তো এইগুলো পাইলসের প্রকারভেদ, তার আমরা বলে দেবো, কারণ দর্শকদের সুবিধা হবে যে অনেক সময় ডাক্তারের কাছে যাচ্ছেন, বিভিন্ন ডাক্তার, আমরা বলছি না কোন প্যাথি বা দেখা যাচ্ছে যে প্রপার ডায়াগনোসিস হচ্ছে না। মলদ্বারের রোগ মানে অর্শ, চেক আপ করতে হবে। আমরা যেমন আজকেই এই মায়াপুরের চেম্বার সেরেই এলাম, যন্ত্র নিয়ে আসতে হয়েছে 2জন পেশেন্ট সেখানে, যেটা আমরা এখানে মানে ভক্তদের মধ্যে পেতাম না। এখন প্রায় প্রত্যেক সপ্তাহে আমাকে ওই পাইলস চেক আপ করার জন্য যে ছোট প্রক্টোস্কোপ যন্ত্র, কারণ কোলোনোস্কোপি করার সামর্থ্য সবার নেই, 3,500-4 হাজার টাকা খরচা, আর আমরা এখানে সেটা বিনামূল্যে গিয়ে সেই পরিষেবা দিয়ে থাকি। নিয়ে আসছেন আপনি প্রতি সপ্তাহে? যন্ত্র নিয়ে আসতে হচ্ছে, পেশেন্টের ডিমান্ডে। এটা কিন্তু লাস্ট 10 বছর আমি সেবা দিচ্ছি, লাস্ট 6 মাস 1 বছরের মধ্যে এটা এসছে, ট্রেন্ডটা এসছে। সেই কারণে পাইলস এখন দেখুন ভক্তদের মধ্যে হচ্ছে, আমরা ভাবছি আমরা নিরামিষ খাচ্ছি, তাহলে কেন হবে, কিন্তু মুখরোচক খাবার, তেল মশলা, মানে অতিরিক্ত স্পাইসি খাবার, এগুলোর প্রবণতা বেড়েছে ভক্তদের মধ্যে। এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই, এবং এটা জন্যই কিন্তু কনস্টিপেশন আসছে। বিশেষ করে আমি বলবো যে শীতকালে জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, কারণ জলের পিপাসা লাগে না এই সময়, আমরা কম ঘাম হয়, পরিশ্রম করলেও দেখা যায় অত ঘাম হচ্ছে না, যে আমরা পাখা ছাড়া বসে আছি, কোনো অস্বস্তি নেই, তার ফলে আমাদের জল তেষ্টা কম পায়। তার ফলে জল কম খেলে কিন্তু প্রথমেই যেটা আসবে কনস্টিপেশন অবশ্যই আসবে। শীতকালে কনস্টিপেশন খুব কমন প্রবলেম, এবং শীতকালে আমাদের পাইলসের পেশেন্ট আরো বেড়ে যায়। সারা বছরই আমরা পাইলসের পেশেন্ট, গ্যাসটাও কি ওই হ্যাঁ, জল কম খেলেই হবে। সকালে উঠে 750 থেকে 1 লিটার জল খাওয়া উচিত, হ্যাঁ, তারপরে সারাদিনে আরো 2 লিটার 2.5 লিটারের ওপর জল খাওয়া উচিত। হ্যাঁ, শীতকালে অন্তত যেন 3 লিটার জল আমরা খাই। তার সঙ্গে সবজি এত এসছে, শাক এসছে, সেগুলো খাবো। বিরিয়ানি বা অন্য মুখরোচক গিয়ে সারা বছর আমরা স্যুপ টুপ এগুলো খেলেও জলের ঘাটতিটা ওইটাতে পূরণ হয়। জলের ঘাটতি হতেই হয়ে যাবে, কত পরিমাণে স্যুপের জল থাকে, ঠিক আছে। এইটা
ডাল, ডাল, হ্যাঁ, সবজি, শাক, কত রকম শাক শীতকালেই আছে, এইগুলো খেলে বা অনেকে যেমন কাঢ়া বা লেমন টি, খেতে পারে। লেবু চা ইয়ে করে, অর্থাৎ হার্বাল যেটা আছে। সেটা তো শীতকালের অন্য সর্দি কাশি বা দেখুন হার্বাল টি বলুন বা কাঢ়া বলুন, সেই দিকে তো আমাদের একটা প্রোটেকশন দিচ্ছেই। যেহেতু সেটা লিকুইড এবং সেটা আমরা গরম ইয়েতে খাচ্ছি, তাহলে ক্লিয়ার ইভাকুয়েশন, মানে পরিষ্কার, মানে মানে একটা ইজি একটা জিনিস আমরা মিস করি, মানে সে মধ্যে কারা আগুলো কে বানাবে বা দেখা গেল স্যুপ টুপ আলাদা ব্যাপার। একটা কমন একটা জিনিস হচ্ছে ডাল। ডাল সব জায়গায় হয়, পাতলা ডাল, মুগ ডাল তো হতেই হয় বাঙালি। ডালটা আমরা মনে করে অন্যের সাথে রাইসের সাথে খাই, ডালটাকে যদি স্যুপের মতো করে কেউ এক্সট্রা করে ডাল সেটা গ্লাসে করে খেতে পারে, মানে এটা লিকুইড এবং এটা শরীরের সেটা শরীরে বল দেবে, দেবে, এবং তারপরে লিকুইডের ঘাটতিটা থাকবে না। ঠিক আছে, শুধুই যে জল খেতে হবে তা নয়, আপনি যে এই ফর্মগুলো বললেন, এই ফর্মে আমরা জলের ঘাটতি, লিকুইডের ঘাটতিটা মেটাতে পারি। ঠিক আছে, এইগুলো খাদ্যাভ্যাসটা একটা বিরাট জোর দিতে হবে। জল, ওয়াটার ইনটেক, জল খাওয়ার পরিমাণটা ঠিক রাখতে হবে, এইটা। এইবার আমরা যেটা মানে দর্শকদের এবং যারা এই রোগে ভুগছে, কষ্ট পাচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন প্যাথির বিভিন্ন ওষুধ খেয়ে কোনোভাবেই ছাড়ছে না, তারপরে তারা আয়ুর্বেদ লাস্ট অপশন হিসেবে আয়ুর্বেদে আসে। এটা আমাদের দুর্ভাগ্য। কিছু হচ্ছে না, আয়ুর্বেদ দেখে একটু আয়ুর্বেদ একবার করে দেখি, এই একটা মেন্টালিটি নিয়ে শেষ অপশন বা শেষ চয়েস। খুব কম পেশেন্ট পাই যারা প্রথমেই আয়ুর্বেদকে বাঁচে, এখন বাঁচছে, কারণ এখন আমাদের কিছু থেরাপি আছে, এখন নয়, এটা বহু প্রাচীন, সুশ্রুত সংগীতায় আমরা পাই। ঠিক আছে, খারসূত্র, এবং তাতে অ্যালোপ্যাথিক সায়েন্স আমি বলবো ফেল। যে সমস্ত মানে রোগগুলো আমি আলাদা আলাদাভাবে, মলদ্বারে যত রোগ হয়, পেশেন্টদের বিভ্রান্তি দূর করার জন্য আমি প্রত্যেকটা রোগের আলাদা আলাদা সিমটম, কারণ যাদের সিমটমগুলো আছে তারা মানে মানে করতে পারবে, পার্থক্য করতে পারবে যে হ্যাঁ আমার এই রোগটা নয়, আমার অ্যানাল ফিশার হয়েছে, বা আমার ইন্টারনাল পাইলস হয়েছে, বা আমার ব্লিডিং পাইলস হয়েছে। এইগুলো করলে তারা ডাক্তারবাবুর কাছে এসে আমরা যখন হিস্ট্রি নিই, ক্লিয়ার বোঝা যায়। আজ 20-25 বছর ধরে প্র্যাকটিস, মানে ক্লিয়ার, আমাদের কোনো অসুবিধা হয় না বুঝতে। কিন্তু তা সত্ত্বেও আমরা যাই না, মানে বহু প্রেসক্রিপশন আমরা পাই যেখানে দেখা যায় ফিশারকে বলা হয়েছে ফিস্চুলা লেখা হয়েছে, বা এই শুনে এই জায়গাগুলোতে বিভ্রান্ত অনেক। আচ্ছা, একটা জিনিস আমরা আসি, যাদের তো পাইল খুব মারাত্মক হয়ে গেছে, ব্যথায় কাতরাচ্ছেন, আছেন, ডাক্তারের কাছে যাবেনি, যেটাই বলে আমাকে অনেকে ফোন করেন, মেসেজ করেন, আমার এই সমস্যা, বা দেখা হলে বলেন, আমি আপনার নাম্বারটাই দিয়ে দিই, বলুন যোগাযোগ করুন, বা এই ভিডিওতে দেখুন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। যারা ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। আর যাদের হয়নি এখনো, সিমটমটা যদি শুরু করে, ইনিশিয়াল সিমটম এগুলোতে কি আছে, কিভাবে ওইটার দিকেই যাচ্ছি, যে যারা একদম শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ঘুরছেন, ঠিক আছে, আপনি আমার কাছেই পাঠান বা যেখানেই যাক, সঠিক চিকিৎসা হোক, তারা সুস্থ হোক, এটাই আমরা চাইবো। কিন্তু যাদের একদম ইনিশিয়াল স্টেজে, যা সিমটম প্রাথমিক পর্যায়ে শুরু হচ্ছে বা হালকা হালকা বুঝতে পারছে, তাদের ক্ষেত্রে রোগ নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই অনুযায়ী ঘরোয়া কিছু ব্যবস্থা নিয়ে তারা যাতে অ্যাডভান্স স্টেজে আর না যায় রোগটা, সেইটার ব্যবস্থা তারা ঘরে বসেই নিতে পারে। সেইটার জন্য আমরা জোর দেবো, কারণ আমাদের ভিডিওটা সেই সব মানুষদের জন্য বেশি হওয়া উচিত। যারা ভুগছেন তাদেরকে তো ক্লিনিকে ব্যবস্থা নিতে হবে, এই ভিডিওতে তো আমি তাদের ব্যবস্থা নিতে পারবো না। তা যারা এখনো ভোগেননি সেইভাবে, বা ভোগান্তিটা সেই পর্যায়ে যায়নি যেটা ডাক্তারের কাছেই যেতে হবে এরকম নয়, তাদের জন্য, কারণ মানুষ এটাই চাইছে। তাহলে আপনি চান না আপনার কাছে রোগী আসুক? দেখুন, তাতেও আসবে না, এই ভিডিও করলে তো আপনার রোগী কমে যাবে। রুগী কমবে না, কারণ সবাই তো এই নিয়ম মানবে না। আর ভিডিও দেখুন, দেখে আসবে নিশ্চয়ই, তার তো আমি বুঝতে পারছি। আপনার এই ভিডিওগুলো হওয়ার পর নর্থ বেঙ্গলে আমাকে আলাদা করে মাসে একদিন যেতে হচ্ছে, কাজেই পেশেন্ট তাতে কমবে না। হ্যাঁ, কিন্তু আমি চাই যাতে পেশেন্ট হওয়ার আগে, সিমটম সেভাবে শুরু হওয়ার আগে, ওষুধ খেতেই হবে এরকম জায়গাটা আসার আগে, তারা যাতে ঘরে বসে কিছু সামান্য নিজেদের এই মানে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলে কিছু অ্যাডিশন অল্টারেশন করে যদি তারা ভালো থাকে, উদ্দেশ্য আমাদের সেটাই। মানে আপনি চান তারা না আসুক আপনার কাছে, না আসতে না হয়, তারা বাড়িতে বসে সুস্থ থাকুক, বাড়িতে বসে সুস্থ থাকুক। তো দেখুন, এমন ডাক্তার কোথায় পাবে যিনি চাইছেন আপনারা ওনার কাছে না আসুন? দেখুন, এটা আপনারা না আসলে আপনাদেরও সুবিধে, আর আমাদের যেটা সুবিধে, আপনারা যদি কম সংখ্যায় আসেন, রাত্রির ঘুমটা ভালো হয়। কারণ রাত্রিরে যদি 10টা, 10:30, মানে 11টা বেজে যায় রুগী দেখতে, তাহলে আমরা ভোরবেলা ওঠার ব্যাপার আছে, 4টে, 4:30 মঙ্গল আরতি 5টার মধ্যে, হ্যাঁ, সেগুলো করতে পারছি না অনেক শোষণে। প্রভু কিন্তু প্রতি শনিবারে মায়াপুরে আসেন এবং ফ্রিতে পরিষেবা দিচ্ছেন ভক্তদেরকে।
আপনারা যারা সেই সুবিধা নিতে চান, নাম্বার তো আছে, আপনারা মায়াপুরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন শনিবার এই দুপুরবেলা। পরীক্ষাটা আমরা করি প্রভু, জাস্ট আপনি কথা তুললেন ফ্রি ইয়েতে। কোলোনোস্কোপি এখন খরচা 3,000 3,500 টাকা, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমরা প্রক্টোস্কোপ ছোট যন্ত্র দিয়ে আমরা নিজেরাই করি, এবং মায়াপুরের সমস্ত পেশেন্টদের জন্য ফ্রি, একদম ফ্রি মায়াপুরের ভক্তদের জন্য, চেম্বারে মানে যে কোনো মানুষের জন্য মায়াপুরের চেম্বারে যে কোনো ভক্ত বা যে কোনো কেউ আসবেন, আপনারা ফ্রি আসতে পারেন। নাম্বার দেওয়া আছে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, ঠিক আছে? শুক্রবার রাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, আর শনিবারে প্রভু আসেন সকালের দিকটা, দুপুরের আগ পর্যন্ত থাকেন, এই টাইমে আপনারা আসবেন, প্রতি সপ্তাহে একদিন দেখাতে পারেন। এবার মলদ্বারের বিভিন্ন রোগের সংক্রান্ত ইয়েতে আসা যায়। প্রথমেই যে রোগীরা আমাদের কাছে বেশি আসে সেইটার উপরে আমরা আলোচনাটা শুরু করছি। প্রথমেই বেশি আসে অত্যধিক জ্বালা যন্ত্রণা নিয়ে, কিন্তু সেটার কারণ কিন্তু সেই কনস্টিপেশন, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। কোষ্ঠকাঠিন্য, মল শক্ত হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, মল ত্যাগ করতে গেলে প্রচণ্ড মানে প্রেশার দিতে হচ্ছে। সেই প্রেশার দেওয়ার ফলে মলদ্বারের ওখানে যে মাংসপেশিগুলো আছে, খুব নরম তো, ডেলিকেট খুব, সেগুলো চিড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তার ফলে অতিরিক্ত জ্বালা, মানে লঙ্কা বাটা যেরকম মানে হয়ে যায়, সেই লঙ্কা বাটা ঘষে দিলে যেরকম, ওই রকম জ্বালা যন্ত্রণা নিয়ে পেশেন্টরা আসছে। এই রোগটা কিন্তু পাইলস নয়, এটা ওই যে কনস্টিপেশন, তারপরে যে চাপ দিয়ে মলত্যাগ করতে গিয়ে চিড়ে যাওয়া, তার ফলে ওই জায়গাটা একটা ঘায়ের মতো সৃষ্টি হয়, অ্যানাল ফিশার বলা হয়, নালী ঘা। ওইটার কি মেন কারণ জল না খাওয়া? ওইটাই মেন কারণ? জল না খাওয়া, জল হয়তো খাচ্ছেন কিন্তু অতিরিক্ত স্পাইসি ফুড খাচ্ছেন, এটা একটা কারণ। অতিরিক্ত ঝাল, অতিরিক্ত তেল মশলাদার খাবার, তার ফলে কনস্টিপেশন আসছে। জল কম খাওয়ার জন্য আসছে। তাহলে যখন ছিঁড়ে যাচ্ছে, তার ফলে রক্ত বেরোচ্ছে। এবং আমি দুটো মানে ব্লিডিং নিয়ে দু ধরনের পেশেন্ট আছে, সেই দুটো কেস আমি প্রথমে আলোচনা করছি। একটা বললাম অ্যানাল ফিশার, কারণ পেশেন্টদের সুবিধা হবে তারা কোন রোগে ভুগছে এবং তার কি ব্যবস্থা নেওয়া উচিত। অ্যানাল ফিশারের সমস্যা হচ্ছে মেন, সেখানে থাকছে খুব জ্বালা যন্ত্রণা থাকবে এবং রক্ত পড়া। কিন্তু অ্যানাল ফিশারের রক্ত পড়াটা অন্য রকমের হবে। সেটা হবে মল যখন ত্যাগ করছে, মলের গা দিয়ে মানে লেগে পড়ছে, আর তার সঙ্গে অতিরিক্ত যন্ত্রণা, জ্বালা, দপদপ করা। পেশেন্ট মানে ভয়ে খাওয়া কমিয়ে দেয়। কেন? তাকে রোজ মানে পায়খানা যেতে হবে না, কিন্তু তারা বোঝে না খাওয়া কমিয়ে দেওয়া মানে রাফেজ কম ঢুকছে, ফাইবার কম ঢুকছে। তার ফলে দুদিন পরে যখন সে যেতে তো হবেই, আলটিমেটলি 2-3 দিন পরে তো তাকে যেতে হবে, তখন সেই জ্বালা যন্ত্রণা আরো 10 গুণ বেড়ে যাবে, আরো শক্ত হয়ে যাবে। সেই জন্য পেশেন্টদের কাছে আমরা পরামর্শ দিই যে এই অ্যানাল ফিশার হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক রোগ। হ্যাঁ, এত যন্ত্রণা, এত জ্বালা, পেশেন্ট কান্না করে, বসতে পারে না। আমাদের সামনে যে আমরা চেম্বারে দেখি, তাদের বসার যে চেয়ার, ওই চেয়ারে বসে না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিস্ট্রি দেয়, এত কষ্ট। কাঁটার মতো ফুটছে, মানে খচখচ করে যেরকম লাগে, কাঁটার মানে হচ্ছে, ছুরি দিয়ে কাটলে যেরকম অনুভূতি, এইরকম সেন্সেশন। তো এর জন্য এটা হচ্ছে অ্যানাল ফিশারের সিমটম। আর পায়খানা দেখবেন, পায়খানার গায়ে লেগে রক্ত। আর একটা ব্লিডিং মানে হিস্ট্রি দেয় পেশেন্টরা, তাতে কিন্তু ব্যথা যন্ত্রণা থাকে না, সেটা কিন্তু অ্যানাল ফিশার নয়। অ্যানাল ফিশার মানে জ্বালা যন্ত্রণা থাকবে, দপদপ করবে এগুলো। আর ব্যথা যন্ত্রণাহীন যে ব্লিডিং, সেই ব্লিডিংটা কিন্তু পায়খানার গায়ে লেগে পড়ে না, সেই ব্লিডিংটা হয় একদম কাঁচা রক্ত পড়ে ঝরঝর করে, ঠিক আছে? পিচকারিতে যেরকম জল ছিটলে সেরকম প্যানে পুরো ছড়িয়ে যায় রক্ত, ঠিক আছে? সেটা কিন্তু পেনলেস ব্লিডিং হয়। আর এই পেনলেস ব্লিডিংটা মানে ইন্ডিকেট করে ইন্টারনাল পাইলস, ব্লিডিং পাইলস, বা যেটাকে ডাক্তারি ভাষায় মডার্ন সায়েন্সে বলে ইন্টারনাল হেমারয়েডস। আয়ুর্বেদে যেটা বলা হচ্ছে রক্তার্শ, রক্ত অর্শ যুক্ত অর্শ, রক্তার্শ, ঠিক আছে? ঠিক আছে, তো রক্তার্শ। এবার এই রক্তার্শের সিমটমই হচ্ছে, এখানে পেশেন্ট কোনো ব্লিডিংয়ের হিস্ট্রি দেয় না, এই ব্লিডিংয়ের হিস্ট্রি দেয়, কোনো ব্যথা যন্ত্রণার হিস্ট্রি দেয় না। এবং আমরা পেশেন্ট পেয়েছি এত পরিমাণে ব্লিডিং হচ্ছে, পেশেন্ট 1 সপ্তাহ 10 দিনের মধ্যে অ্যানিমিয়া হয়ে গেছে। এবার সিভিয়ার অ্যানিমিয়া, যার 15 দিন 1 মাস আগেও রক্ত দেখা গেছে 10-এর ওপর 11-12 হিমোগ্লোবিন আছে, 4-5-এ নেমে এসছে। এত সিভিয়ার ব্লিডিং আমরা পাই। পেশেন্ট খেয়াল করে না, কারণ ব্যথা যন্ত্রণা হয় না, তাকায়ও না। হঠাৎ কোনো দিন দেখলো তার কতদিন আগে থেকে ব্লিডিং হচ্ছে, সে খেয়ালই করেনি, দেখছে প্যানে ভর্তি রক্ত, ঠিক আছে? তো এটার কারণও কিন্তু কনস্টিপেশন। জল কম খাওয়াটা এখানে মেন আমরা দেখি যে জল কম খাওয়ার ফলে শরীর কষে যায়, মানে কনস্টিপেশন তো আছেই, শরীরও গরম হয়ে যায়।
এতে আমরা জল বেশি করে খেতে বলি, ঠান্ডা জিনিস বেশি করে খেতে বলি, মেথি, আখের রস, আখের গুড় দিয়ে শরবত, হ্যাঁ, লেবু দিয়ে বানিয়ে এইগুলো খেতে বলি। আবার এটা একটা থিওরি আমি শুনলাম, এবার বেশি জল খেলে নাকি সমস্যা। না, বেশি তো আমরা খেতে বলছি না, আমরা বেশি বলতে কোয়ান্টিটিটা কত, বেশি বলতে কত কোয়ান্টিটি বেশি দেখুন 3 লিটার, 2.5 থেকে 3 লিটার প্রত্যেকের খাওয়া উচিত, খাওয়া উচিত। এবং শীতকালে অবশ্যই। গরমকালে যেহেতু ঘাম বেশি হয়, আরও 1/2 লিটার 1 লিটার অবশ্যই খাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এই শীতের শুরুতে যেহেতু এই ভিডিও আজকে প্রথম আমরা অর্শ দিয়ে করলাম, কারণ জল একটা বিরাট ফ্যাক্টর, আর খাদ্যাভ্যাস। তো 3 লিটার অ্যাভারেজ সবার খাওয়া উচিত এই শীতকালেও। মানে সবাইকে বাড়িতে যতজন আছেন সবার জন্য একটা করে বোতল নিন, নাম লিখে রাখুন যে এটা আমার বোতল, এটা ওর বোতল, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবার বোতলের নাম দিয়ে লিখে রাখুন, টার্গেট রাখুন যে এই বোতলে আমি 3টে বোতল খাবো জল দিনে। এবং এই মানে জল খাওয়ার সাথে সাথে তার সঙ্গে তো যেগুলো আপনি বললেন স্যুপ টুপ, এগুলো খাওয়া উচিত। তাই এইটা গেল একটা প্রথম রক্ত পড়া মানেই যে পাইলস তা নয়, অ্যানাল ফিশার হচ্ছে একটা বিরাট অ্যানাল ফিশার থাকে, ব্যথা যন্ত্রণা তার সাথে থাকে, প্রচণ্ড অসহ্য জ্বালা যন্ত্রণা, কাটা বেঁধার মতো, ছুরি দিয়ে কাটার মতো। আর ইন্টারনাল হেমারয়েডস বা ব্লিডিং পাইলস বা রক্তাশ্ব যেটা বলছি আমরা, সেটা পেনলেস ব্লিডিং হয়। এবং এই পেনলেস ব্লিডিং তার ভেতরে, যেটার জন্য আমরা যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখি, ইন্টারনাল হেমারয়েডস বা রক্তাশ্বের একটা মাংস বলি মতো থাকে, মানে মাংসপিণ্ড ভেতরে তৈরি হয়ে যায় তার। এবং সেটা দেখতে আজকেই যে দুজন পেশেন্টে দেখলাম, একদম বেদানার যেরকম লাল দানাগুলো হয় ওইরকম টকটক করছে লাল, আর রেগুলার ফ্রেশ ব্লিডিং তার। ঠিক আছে, তো এইটা অনেক বড় হয়ে গেলে তখন আমরা, আমাদের একটা স্পেশাল থেরাপি আছে, কারণ অত ভেতরে গিয়ে ওটাকে কাটা সম্ভব নয়, আর কাটাকাটিতে এই রোগ সারে না। তাহলে অ্যালোপ্যাথিক সার্জনদের কাছে গেলে এই সারতো, কিন্তু সারে না, রিল্যাপস করে। কারণ বাইরে থেকে কারা তারা একটু চাঁচাচাঁচি করে দেয় বা কিন্তু গোড়াটা থেকে যায়। এবার রক্ত অর্শের যে মানে মাংসটা, সেই মাংসটা যখন খুব ছোট আকারের থাকে তখন আমরা কিন্তু ওষুধ আছে, এবং ওষুধ দিয়েই সেটা হয়। যখন খুব বড় আকার নেয় তখন আমরা, আমাদের একটা স্পেশাল থেরাপি আছে, কোনো সার্জারি নয়, কোনো কাটা ধারালো মানে যন্ত্র ব্যবহার করি না আমরা, বা কাটাকাটি করি না। ওটা একটা স্পেশাল থ্রেড আছে, মানে মেডিকেটেড থ্রেড, সেটাকে ম্যাজিক থ্রেডও বলা হয়, খাড় সূত্র। সেটা বিভিন্ন গাছের ল্যাটেক্স মানে আঠার যে অংশটা, যেমন ফণিমনসা, আকন্দ, আপাং, এই গাছগুলোর সাদা দুধের মতো যে আঠাটা হয়, ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়া জানেন প্রভু, সেই রকম কোটিং, এক এক দিনের এক একটা কোটিং, 7 দিন সময় লাগে শুকোতে হয়, তারপরে নেক্সট কোটিংটা পড়ে। এবং এই থ্রেড এমনই ম্যাজিক দেখায় যে আজকের দিনেও দাঁড়িয়ে আমরা বলছি, এইমসের মতো হসপিটালে, জাপানের মতো উন্নত দেশে তারা কিন্তু খাটসূত্র অ্যাকসেপ্ট করেছে, এবং রীতিমতো খাটসূত্র হচ্ছে। আমরা জোর দিয়ে বলছি, একবার এই ইন্টারনাল ব্লিডিং পাইলসের মাস গোড়া থেকে যদি আমরা আপরুটেড করে দিই বাই খাটসূত্রের মাধ্যমে, দ্বিতীয়বার আর হবে না। এবং পাইলসের পেশেন্টদের এটা মেজর একটা কমপ্লেন, যে অপারেশনে যাব না আমরা, এটা আবার হবে না। সেটা অ্যালোপ্যাথিক ক্ষেত্রে হতে পারে, আমরা কোনো সায়েন্স মানে প্যাথির নাম করবো না বলেছিলাম, কিন্তু সার্জারি মানে ওইটাই। কিন্তু আমাদের আয়ুর্বেদিক সার্জারি কিছু নেই এই অ্যানোরেক্টাল সার্জারি বাদ দিয়ে, এখন এক্সিস্টেন্স নেই সেইগুলোর। তো এইটা গেল দুটো জিনিস, অ্যানাল ফিশার এবং ব্লিডিং পাইলস বা রক্তার্শ। আশা করি দর্শকদের এটা ক্লিয়ার হয়েছে আইডিয়াটা। এবার আমরা পরের মুখ্য যে ডিজিজটা নিয়ে মানে পেশেন্টটা আমাদের কাছে আসে, মলদ্বারে ফোড়ার মতো হওয়া, যেটা আপনি একটু আগে আলোচনা করছিলেন ভিডিও শুরু হওয়ার আগে, ভগন্দর। প্রচুর পেশেন্ট আমরা পাই, হ্যাঁ, যেটাকে ফিস্চুলা ইন অ্যানো বলা হয়, ফিস্চুলা বলা হয় ইংরেজিতে। তো এই ভগন্দর রোগের সংখ্যা প্রচুর, রোগীর সংখ্যা। কি করে বুঝবো আমাদের ভগন্দর হয়েছে? ফিস্চুলার ফিশার একই রকম শুনতে লাগে। ফিস্চুলার পেশেন্ট, যারা ফিশারের পেশেন্ট, বেশিরভাগ আমাকে এসে বলে যে ফিস্চুলা হয়েছে আমার। আমি তখন বলি সিমটম বলুন, ঠিক আছে সিমটম বলুন। তখন পেশেন্টরা বলে যে আমার জ্বালা যন্ত্রণা। বললাম জ্বালা যন্ত্রণা, আর কিছু হয় না? ফিস্চুলা বা ভগন্দরের মেন সিমটম হচ্ছে, তাতে যেমন আমাদের ফোড়া হয় বিভিন্ন জায়গায় শরীরে, সেই ফোড়ার মতো ফুলে ওঠে, পটলের মতো ফুলে ওঠে জায়গাটা, মলদ্বারের ঠিক মুখের পাশে, এদিকে ডান দিকে বা বাঁ দিকে, উপরে নিচে যে কোনো জায়গাতে হতে পারে, ঠিক অ্যানোরেক্টাল ওপেনিংয়ের পাশে একদম। তো সেইখানে একটা ফোড়ার মতো ফোড়া হয়, ফোড়ায় যেরকম মুখ থাকে ওরকম, এবং ফোড়াটা অনেক বড় সাইজের হতে পারে। যখন বাড়তে থাকে পটলের মতো হয়ে যায়, প্রচণ্ড দপদপ করে, ব্যথা যন্ত্রণা সব কিছুই হয়, এবং তারপরে সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর পুঁজ বেরোয়, রক্ত বেরোয়। তো এইগুলো হচ্ছে
ফিস্চুলা বা ভগন্দরের কমন সিমটম। হুম। সেইখানে পেশেন্টদের বলবো একদিনও এই প্যাথি ওই প্যাথি এখান ওখান না করে এতটাই জোর দিয়ে দায়িত্ব সহকারে আপনার চ্যানেলে বলে যাচ্ছি যে এটার কোনো রেমেডি নেই একমাত্র আয়ুর্বেদিক খাটসূত্র ছাড়া। যদি কেউ চ্যালেঞ্জ করেন আমরা বলবো ঠিক আছে আপনারা, এবং আমরা পেয়েছি বহু ধনী মানে ব্যাংকের ম্যানেজার, এই স্টেট ব্যাংকের ম্যানেজার, তারা ইয়েতে কোথায় যায় যেন সব ওই রোগ হলেই সাউথের দিকে ভেলোর এদিক সব জায়গা ঘুরে এসছে, 2বার 3বার সার্জারি হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে মাল্টিপল ফিস্চুলার ওপেনিং থাকছে। এই যে বলছি ফোড়ার মতো, তাতে ফোড়ায় যেমন মুখ হয়, একটা বা দুটো মুখ ঠিক আছে, যখন 11টা ওপেনিং ছিল সেই ভদ্রলোকের, আমি যার কথা বলছি, 11টা ওপেনিং দিয়ে তার পাস বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, কি অস্বস্তিকর। মানে সেখানে তুলো চেপে চেপে তাকে অফিস যেতে হতো, এবং 2 জায়গায় অপারেশন করে ভেলোর এদিক ওদিক ফেরত তারপরে এসছেন। কলকাতায় গেছিলেন আয়ুর্বেদিক একটা সেন্টারে, সেখানে 75,000 টাকা তাকে প্যাকেজ দিয়েছে। তারপরে অথচ আমার বাড়ির যে চেম্বার তার 2-3 কিলোমিটারের মধ্যেই, সে জানেই না। তো কোথাও শুনে ব্যান্ডেলের ওদিকে আপনি নাম শুনে থাকবেন, বাঁশবেরিয়া, সেইখান থেকে নিয়েছেন। আমি দেখলাম বিভিন্ন ওপেনিং, সেখান থেকে পৌঁছ বেরোচ্ছে, সে চাপা দিয়ে এসেছে, মানে তুলো আর এই প্যাক করে এসেছে, প্যাকগুলো সরাতে অসম্ভব দুর্গন্ধ। তো এইগুলো হচ্ছে ফিস্চুলার মেন সিমটম। পরে ওনার খারসূত্র হয়েছে, হ্যাঁ, এখন সুস্থ। আমি বলছি এই যে এই অবস্থাতে এই 11টা মুখ গেল কেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডিলে করার জন্য এক মাল্টিপল ওপেনিং হয়ে গেছে, মাল্টি ব্রাঞ্চ হয়ে গেছে, এবং তার 1.5 মাস সময় লেগেছিল তাকে সুস্থ করতে। প্রতি সপ্তাহে তার সিটিং লেগেছে, 6টা 7টা 8টা সিটিংয়ে তারপরে তিনি কমপ্লিট করা গেছে। তো এই কমপ্লিকেটেড জায়গাটায় যাওয়ার আগে, এই জটিল সিচুয়েশনটা যাওয়ার আগে প্রথমেই যদি আমরা এই রোগটা, এই খারসূত্র এক ধরনের সার্জারি বলতে পারি আমরা। এটা সার্জারি, কিন্তু কোনো ধারালো কোনো ইনস্ট্রুমেন্ট নয়, আমাদের ওই ম্যাজিক মেডিকেটেড থ্রেড, আয়ুর্বেদিক থ্রেডটাই কিন্তু কথা বলে। আমি প্রথম শুনলাম এই রোগটা সম্বন্ধে, আগে শুনেছি অনেকে বলছে এরকম একটা কিছুটা সিমটম, কিন্তু এই রোগটা সম্বন্ধে ডিটেইলস আজকে প্রথম শুনলাম। তো আমার শুনেই আমি সেটা সহ্য করতে পারছি না। তো যাদের হয়েছে সত্যি কথা, তাদের জন্য কতটা আমার সত্যি খুব খারাপ লাগছে, যাদের হয়েছে ফিল, আমি কষ্টটা আসলে শুনেও ফিল করতে পারবো না। এবং দর্শক বন্ধুদের আমরা এই কারণেই হয়তো ভাববেন যে এত ডিটেলস বলার দরকার কি আছে, এখন তো ইন্টারনেট খুললে অনেক কিছু পেয়ে যাবো, কিন্তু ইন্টারনেটের অভিজ্ঞতা একরকম, আর আমরা মানে চেম্বারে বসে যেটা চোখে দেখছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে, একদম আপনারা বুঝতে পারবেন যে আমার এই রোগটা হয়েছে। দয়া করে ইন্টারনাল ব্লিডিং পাইলস, যেটা পেনলেস ব্লিডিং হয়, আর এই ফিস্চুলা, এই দুটি রোগে আপনারা 10 জায়গায় ঘুরে সময় নষ্ট করবেন না। আমরা অনুরোধ করব আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় আসুন এবং এই খাটসূত্র আপনারা অ্যাপ্লাই করে দেখুন, আপনারা মানে 100% রেজাল্ট পাবেন। আর এইখানে বসে দায়িত্ব সহকারে আপনার চ্যানেলে বলে যাচ্ছি, কি আর বলা যায়। তো আমার মনে হয় আজকের আলোচনা শোনার পরে যারা যারা শুনছেন যে এখনই একটা বোতল নিয়ে দিন, যেখানেই যাবেন সাথে বোতল নিয়ে যাবেন, ব্যাগ নিয়ে দিন, বোতল থাকবে, সবসময় টার্গেট করবেন যে আমার এতটুকু জল খাওয়া হচ্ছে। যারা ভক্ত নয়, মানে ভক্তিপথে তো আমরা 4টি নিয়মের বাঁধনে পড়ে গেছি, বোতল মানে তারা অন্য কিছু বোতল মনে করে, এবং সেই বোতলের কিন্তু সেই বোতলও কিন্তু একটা কারণ, এই যে রঙিন জলের বোতল, ওই বোতল যারা খাবে তাদের লিকুইড, না লিকুইড তারা বেশি পাবে, লিকুইড বেশি পাবে, কিন্তু ওই বোতলের এই পেশেন্টের আরো বেড়ে যাবে। এই যে হার্ড ড্রিঙ্কস তারা করে, সেটা বলে দিলে আমার তো সেটা ধারণা মাথায় ছিল না। আপনি যখনই বলছেন বোতল নিয়ে ঘুরবেন, তাহলে অন্যান্য বোতল নিয়ে যারা ঘোরেন আর কি, তারা তো উৎসাহী হয়ে যাবে, আরো বেড়ে যাবে, বোতল বাড়িয়ে দেবে। যে এনারা তো জল খেতে বলছেন, আমি তো জল খাচ্ছি, আমি জল খাচ্ছি, লিকুইড বলছে, যে কোনো ধরনের লিকুইড খেলেই হলো, এটাও লিকুইড খাচ্ছি না। আমাদের অনুষ্ঠান তো শুধু ভক্তদের নিয়ে নয়, সাধারণ সমস্ত মানুষের জন্য আমাদের অনুষ্ঠান। যারা এই ধরনের খারাপ অ্যাডিকশনে পড়ে গেছেন তাদেরকে বলবো দয়া করে মদ্যপান থেকে নিজেদের বিরত রাখুন, দূরে থাকুন, কারণ মদ্যপানের কারণেও কিন্তু পচিয়ে কেন খাবেন? হ্যাঁ, যদি জুস খেতে চান ফ্রেশ জুস খান, ফ্রুট জুস খান, ফ্রেশ খান, অবশ্যই। পচা জিনিস খেয়ে কি মজা। যাই হোক, তো কথা হচ্ছে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, এই যেটা আমরা শুনেই এত খুবই শুনতেই অসহ্যকর লাগছে, যাদের হয়েছে তাদের সম্বন্ধে আমরা ফিল করতে পারি কেমন ব্যাপারটা।
তাই এটা একটা মূল। তাহলে আপনি বলতে চাইছেন একটা স্ট্রেস দিচ্ছেন জল খাওয়ার উপরে, জল খাওয়ার উপর, আর এবং ওই সাদা খাবার সাদা খান, খাবারের তেল উপরে। মশলা কম খান, তেল বিশেষ মশলা করে কম যাদের অলরেডি সিমটম চলে এসছে। অনেকেই এসে বলেন আমার বন্ধু বা আমার অমুক আত্মীয়, সে তো সারা বছরই হোটেলে খায়, রিচ খায়, তার তো হচ্ছে না। তার কেন হচ্ছে না আমরা তার ব্যাখ্যা দিতে পারবো না। তার কেন কনস্টিপেশন হচ্ছে না, তার কেন পাইলস হচ্ছে না, কিন্তু যার হচ্ছে তিনি কেন ওদের দিকে দেখতে চাইছেন? তারা এটা মেনে চলুন, তারা তেল মশলা কমিয়ে দিন, তারা সবজি বেশি করে খান, শাক বেশি করে খান, ফাইবার জাতীয় জিনিস, ফল বেশি করে খান, রুটি খান। রুটি ওই যে রিফাইন্ড যে আটা, সেই আটা নয়, ভুসি যুক্ত যেটা লাল আটা বলা হয়, সেই আটার রুটি খান। ঠিক আছে, যাতে করে আমার ফাইবার পর্যাপ্ত পরিমাণে যায়। শুধু জল খেলেও হবে না, ফাইবার যথেষ্ট পরিমাণে দরকার। তবে আমাকে ওই কনস্টিপেশন কারেকশন করতে গিয়ে বিভিন্ন ল্যাক্সেটিভ খেতে হবে না। ঠিক আছে, লাল আটা বলছেন আপনি, সেটা কোথায় সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবেল? গ্রেন, মাল্টিগ্রেন আটা, কোনো এবং ব্র্যান্ড যে আছে কোনো কিছু আপনি? রেশন দোকানেও পাবেন যেগুলো একদম গম ভাঙিয়ে যেটা আটা দিচ্ছে, তারা আটাটাকে ওই ভুসিটা রেখে দিচ্ছে, ভুসিটাকে না চেলে যে আটাটা পাওয়া যায়। এবং তার দামও আমি যতদূর জানি 1-2 টাকা কমই হবে কেজিতে। ওই ভুসি শুদ্ধ আটা খুব উপকারী। সেটা আমাদের ফাইবারের, রোজ যদি কেউ সকালে ব্রেকফাস্টে 1 বাটি সবজির স্যুপ এবং তার সঙ্গে 2-4টে রুটি ওই মানে লাল আটার মানে ভুসি শুদ্ধ আটা খেতে পারেন, এবং রাত্রির বেলা ডিনারে যদি মিক্সড ডায়েট করেন, শুধু অন্ন নয়, অন্যর সঙ্গে 2-3টে রুটি খান ওই আটার, তাহলে ফাইবারের ঘাটতিটা অনেক অংশে মিটবে। এর সঙ্গে রয়েছে খোসাযুক্ত একটা ফল। অপিনিয়ন এরকম আমার মনে নেচারোপ্যাথি বলে যে এই চাল আর আটা একসাথে না খেতে, অন্য আর রুটি। না, এটা যদি কেউ মানে কারুর অন্ন ছাড়া চলে না, আমরা তো অন্নগত প্রাণ। হ্যাঁ, অনেক বলে আমি অন্ন ছাড়া পারি না, এটা বেশিরভাগ বাঙালির একটা ইয়ে করে, সেই জন্য আমাদের বলে অভ্যেস হয়ে গেছে মিক্সড ডায়েট করুন। যদি রুটি শুধু খেতে পারেন খুব ভালো, কোনো অসুবিধা নেই, কারণ পাইলসের রোগের ক্ষেত্রে, অর্শের ক্ষেত্রে এটা দরকার। কিন্তু যারা অন্নগত প্রাণ, অন্ন ছাড়া থাকতে পারছেন না, তাদেরকে বলি ঠিক আছে, অল্প আপনার মানে সম্মান রক্ষার্থে অল্প অন্ন থাক, কিন্তু 2-3টে রুটি সকালে জলখাবারের সঙ্গে খান, ব্রেকফাস্টে 1 বাটি স্যুপের সঙ্গে, এবং রাত্রিরেও রুটি ইয়ে থাকে। যারা আমিষ আহার করছেন, আমরা বলবো যে অবশ্যই আপনারা আমিষ আহার বন্ধ করুন, কারণ মাংস খেলে এখানে আলোচনা করতে হবে। দেখুন, এটা তো শুধু ভক্তদের জন্য, ইন জেনারেল আমরা সমস্ত পাবলিকের জন্য বলছি যে মাংস খেলে কনস্টিপেশন আপনি কোনোভাবেই এড়াতে পারবেন না। যারা কনস্টিপেশন হচ্ছে, মাংস দয়া করে অ্যাভয়েড করুন, ডিম দয়া করে অ্যাভয়েড করুন। শীতকাল আমরা ভাবছি গা গরম হবে, আমরা 2-3-4টে ডিম খেয়ে ফেলে, যারা খায় আমি দেখেছি ট্রেনে আস্তে আস্তে সেদ্ধ ডিম বিক্রি হয়, 2-3টে খেয়ে নিলে। হ্যাঁ, আমরা ভাবছি শরীর গরম হবে, ঠান্ডা কম লাগবে, কিন্তু সেটা যে কি পরিমাণে শরীর গরম হয়ে যাওয়া মানে কনস্টিপেশন আসবে, সেদিকটা খেয়াল করছি না, জল খাচ্ছি না ঠান্ডা শীতকাল বলে। এগুলো অ্যাভয়েড করুন। যারা অন্তত মাংসাহার করেন, তারা শাক সবজির উপর জোর দিন, শুধু জল নয়, শাক সবজির উপর জোর দিন, এবং তেল মশলা কম ইয়ে, এতে তাহলে আমরা দুটো সমাধান পেলাম আজকে। একটা হচ্ছে জল বেশি খেতে হবে, আর একটা হচ্ছে তেল মশলা যুক্ত খাবার যেটাকে আছে, রাজসিক খাবার গীতায় যেটা ভগবান বলেছে, সেটাকে কম করে দিতে হবে। না করে দিলে ভালো, আর না হলে তো অনেক সময় হয়ে যায় সেটা। যারা তামসিক মাংসাহার করছেন তারা টোটালি বন্ধ রাখুন। আর তামসিক টোটালি বন্ধ, রাজসিকে যেটা তেল মশলাটা একটু কম করুন, একদম নিচের দিকে করে দিন, আর সাত্বিক আহার এবং জল আহার। আমি যেভাবে ডিফারেন্সিয়েট করে দিলাম প্রতিটা রোগকে, এই সিমটমগুলো হালকাভাবে খুব প্রাথমিক অবস্থায় যাদের শুরু হয়েছে, তারা এই নিয়মগুলো ফলো করে দেখুন, আপনাদের কনস্টিপেশন অটোমেটিক উইদাউট ল্যাক্সেটিভ মেডিসিন কারেকশন হবে। আচ্ছা, আরেকটা জিনিস, শনিবারে তো আপনি আসছেন মায়াপুরে, প্রতি শনিবারে ভক্তরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন, দূর দূরান্ত থেকেও মায়াপুরে আসতে পারেন। আরেকটা হচ্ছে, যদি কেউ অন্য সময় অনলাইনে কনসালটেশন নিতে চান, কখন আপনাকে ফোন করলে ভালো হয়? 9টা থেকে 9:30। রাত প্রতিদিন রাত 9টা থেকে 9:30? অবশ্যই সেদিন 6টার সময় একটা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, হ্যাঁ, যে আমি 9টার দিকে কল করতে চাই, সেই দিনই সময় নাও দিতে পারি, কারণ আমি 2জন কি 3জনের বেশি ইয়ে নিই না, 10-15 মিনিট করে কনসালটেশন লাগে, 9:30 হয় না, 9:45, 10টাও বেজে যায়, 3জন ম্যাক্সিমাম 4জন, তার বেশি ওই সময়টা সম্ভব নয়। তো ওনার নাম্বার দিয়ে দিলাম, আপনারা আবার যে কোনো সময় যখন তখন ফোন করে দিলে তো হবে না যে আমি ফোন তুলছি, ডাক্তারবাবু তুলছেন না বা সময় দিচ্ছেন না। 8টা থেকে 8:30 থাকে পুরনো পেশেন্টদের সঙ্গে কনসালটেশন, তাদের সমস্যা নিয়ে কথাবার্তা। 8টার মধ্যে আমি চেষ্টা করি ক্লিনিক শেষ করার। 8টা থেকে 8:30 থাকে পুরনো পেশেন্টদের। আচ্ছা, হ্যাঁ, তো আপনারা প্রতিদিন ওই সন্ধ্যা 6টার মধ্যে বা 6টার দিকে আপনার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবেন যে আমি আপনার সাথে ফোনে কনসালটেশন নিতে চাইছি আজকে। তো উনি সময়, আজ না হয় পরের দিন বা এরকম একটা সময় বুঝে
উনি দিয়ে দেবেন 9টা 9:30 রাত্রেবেলার দিকে টাইম দেবেন। আর যদি তারা সরাসরি মায়াপুর দেখা গেলো শনিবারে আসতে পারছেন না, অন্য একটা দিন, অনেকে তো এই যেমন আজকেও পেশেন্ট দেখলাম, তারা অনেক দূর মুর্শিদাবাদ থেকে একজন এসেছেন, একজন নিউ টাউন থেকে এসেছেন। আচ্ছা তাদের একটাই উদ্দেশ্য যে ডাক্তার দেখানো হবে। আপনার এত ভিডিও দেখেছেন, আপনারও দর্শন তারা পেয়ে গেলেন, আপনি দেখলেন ওইখানে ইয়েতে, এবং ভগবানের ধামে রাত্রিবাস হবে, ভগবানের দর্শন হবে, তারা সব একসঙ্গে প্রোগ্রাম বানাচ্ছে। আচ্ছা, সেটা তো আছে। আমি বলছি যারা মনে করেন কলকাতার আশেপাশে আছেন, অন্যান্য দিকটায় আছেন, তারা আপনার ওই লোকাল কোনো আপনার চেম্বার ব্যান্ডেলে আমার ইয়ে আছে। ব্যান্ডেলে, হ্যাঁ, সময়ের অভাবে কলকাতায় আগে মৌলালিতে বসতাম, কিন্তু এখন সম্ভব আচ্ছা হচ্ছে না। ব্যান্ডেলে আপনার চেম্বার, ব্যান্ডেলে এটা ওটা কখন কখন কাজে। কখন বসেন? আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা, আর অনেকের সকালে হলে সুবিধা হয় মঙ্গলবার বা বৃহস্পতিবার সকালে, কিন্তু সকালের অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আগে থেকে নিতে হবে। হ্যাঁ, ওনার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে চ্যাট করে নেবেন যে আসতে চাইছি, আপনাদের লোকেশন বুঝে উনি বলে দেবেন ব্যান্ডেলে আসলে ভালো হবে না মায়াপুরে আসলে ভালো হবে, ব্যান্ডেলে কখন আসবেন, ওনার চেম্বার কখন কোথায় সেটা উনি জানিয়ে দেবেন। তো এই হচ্ছে কথা। আজকে আমার মনে হয় সব রকমই আলোচনা হলো। হলো, একটা খালি ছোট বিষয় আমরা মিস করে গেছি, যাদের অ্যানাল ফিশার বললাম যে প্রচন্ড জ্বালা যন্ত্রণা ব্লিডিং হয় গায়ে লেগে, তারা আরেকটা বিষয়ে ভয় পেয়ে যান, কারণ ওইটার সঙ্গে কনস্টিপেশন থেকে তো আসছে সমস্যাটা, ঠিক ওই জ্বালা যন্ত্রণা বা চাপ দিয়ে বেগ দিয়ে মানে মলত্যাগ করতে যাওয়ার সময় একটা মাংসের ফোল্ড, একটা মাসল ফোল্ড কি হয় বেরিয়ে আসে, মানে তৈরি হয়ে যায় ওখানে, ঠিক ছাগলের বাঁটের মতো দেখতে। তো এইটা নিয়ে অনেকে আবার টেনশন করেন, তো এইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, ওটা ওরকমই থাকবে। কনস্টিপেশন যদি কারেক্টেড হয়ে যায়, ওটা একদম কুচকে কিশমিশের মতো হয়ে যায়, ওটা সারা জীবন থাকলেও ওর থেকে কোনো খারাপ রোগ হয় না। কিন্তু যাদের পেনলেস ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং পাইলসের মাস থাকছে, আপনাদের ভয় দেখানো নয়, সতর্ক করার জন্য বলে যাচ্ছি, একদম একদিনও ডিলে করবেন না। যখনই ব্লিডিং হচ্ছে পেনলেস, আপনারা তখনই ডাক্তারি পরামর্শ নিন, কারণ এই মাসটা কিন্তু খারাপ দিকে চলে যাচ্ছে। বহু পেশেন্ট আমরা রিসেন্ট পাস্টে পেয়েছি, এই মাসেও পেয়েছি, অক্টোবরের শেষে পেয়েছি, যেগুলো কিন্তু ক্যান্সার হয়ে গেছে। এইটাতে সতর্ক হতে হবে, কারণ এত কিছু বললাম, এইটা না বললে ওই পেনলেস ব্লিডিং নিয়ে মানুষ এদিক ওদিক ঘুরে আরও দেরি করছে, এবং সেগুলো অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, আমাদের আয়ত্তের বাইরে চলে যায় তখন। খুব ভয়ঙ্কর কথা, রোগ ভগবান ওই জন্য বললাম বার্নিং প্রবলেম, এটা আজকের দিনে ঘরে ঘরে এই সমস্যা। প্রার্থনা করি আমরা ভগবানের কাছে, রাধা মাধব নৃসিংহদেব, অবশ্যই পঞ্চদত্ত জগন্নাথ বলদেব সুভদ্রেব মহারাজের কাছে প্রার্থনা করি, কারো যেন সে ভক্ত হোক অভক্ত হোক যেই হোক, কারো যেন এই রোগগুলি না হয়, সবাই যেন এই রোগ থেকে মুক্ত থাকেন, নিরোগ থাকেন, এবং ভগবানের কথা চিন্তন করেন। তবে হ্যাঁ, খাদ্যাভ্যাস রাজসিক তামসিক অ্যাভয়েড করে চলুন। তবে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা বলছি যেন ভগবান সবাইকে নিরোগ রাখেন, যেন সবাই ভগবানের কথা ভালো করে ভজন এবং স্মরণ করতে পারেন। কিন্তু যারা করেন না, হয়তো ভগবান ইচ্ছে করে, প্রকৃতি ইচ্ছে করে আরো বেশি করে দিতে পারে, এটা হয় যে না এরা তো এখন ভগবানের নাম নিচ্ছে না, ওগুলো হলে তখন যখন কোষ্ঠকাঠিন্য হচ্ছে, হে কৃষ্ণ, হে ঠাকুর, হে ভগবান রক্ষা করো। আপনি বললেন বলে তাই আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করছি। আমাদের পেশেন্টরা, বহু পেশেন্ট তারা ভক্ত হয়ে গেছে, 16 মালা জপ করছে, 4টি নিয়ম মানে আমিষ আহার বর্জন করে তারা আছে, এবং তাদের অধিকাংশই এই অর্শের এই জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, এত তীব্র জ্বালা, ওই যে বললাম ছুরি দিয়ে কাটার মতো অভিজ্ঞতা, তারা তারপরে যখন সুস্থ হয়েছে, মানে সুস্থ মানে সম্পূর্ণ সুস্থ, তখন তারা আমাদের বেশভূষা দেখে তারাও বুঝতে পারে, তখন তারা অটোমেটিক এসে আমাদের জিজ্ঞেস করেন, ভগবত গীতা সংগ্রহ করেন, জপের মালা তারা নিচ্ছেন এবং নিয়মিত জপ করছেন। আমাদের অনলাইনে আমরা যে মানে ক্লাস, নিজেদেরও তো চর্চা রাখার জন্য, সারাদিন ডাক্তারি করলে তো সব ভুলে যাব, হ্যাঁ, আমরা ওই 8:30 থেকে 9টা, যেটা রাত্রিরে বললাম স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য, আর বিকেল 4:30টার সময় আমরা ক্লাস নিই অনলাইন। তো তারা সেই ক্লাসে জয়েন করছে, পেশেন্টরা যারা আগে আমাদের পেশেন্ট ছিল, এখন রোগ জ্বালা ভুলে গিয়ে তারা এখন ভক্ত হয়ে তারা জব করছে নিয়ে। তো এই জন্য হয়তো আমাদের প্রকৃতি আমাদের কর্মফল অনুযায়ী আরো বেশি এই রোগগুলো দিচ্ছে আমাদেরকে, যেন এগুলো নিয়ে আমাদের কর্মফলটা যায় এবং আমরা ভগবানকে, কেননা সুখে থাকলে ভগবানকে ভুলে যায়, দুঃখ হলে তখনই ভগবানকে ঠাকুর ঠাকুর রক্ষা করো, রক্ষা করো আমাকে। সেই কষ্ট এত তীব্র যে তারা বলে না, তাহলে এই পথই ভালো, আমরা একটু আমিষ ছেড়ে নিরামিষ খাই, একটু জব করি, তো ভালোই সুস্থ থাকছেন আপনারাও। আমরা অনুরোধ করব, এই 4টি নিয়মের মধ্যে আসুন, বিশেষ করে আমিষ আহার বর্জন করে আপনাদের থাকুন এবং নেশা বর্জন করুন। হে ভগবান, হে প্রভু, রক্ষা করুন সবাইকে। তো এই প্রার্থনা করি, এবং প্রভুকে আপনাকে ধন্যবাদ। তো আপনি একটা অনুরোধ করছি যে এরকম সময় দিতে থাকবেন আমাদেরকে, আরো বিভিন্ন বিষয়ে আমাদের আলোকিত করবেন। আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই, দেখা যায় 12:30 1টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু
উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আসতে থাকে 3টে-4টের সময় আমরা প্রসাদ পেতে পারি না। তারপরে ফেরার তারা, কারণ 6টা থেকে আর ইয়ে শনিবারটার কথা বলছি আর কি, সেই কারণে আজকে সেটা তো একটা ব্যাপার, দীর্ঘদিন ইয়ে হয়েছে, আমি আসতে পারিনি। আপনি বলেছেন, বহুবার ফোন করেছেন, কিন্তু আসতে পারিনি। চেষ্টা করব অন্তত ওই দুপুরবেলা 1:30টা তো এইরকম সময় একটু গ্যাপ রেখে, তাতে প্রসাদও একটু পাওয়ার সময় থাকে, আর একটু মানুষের উপকারের জন্য বিভিন্ন রোগ নিয়ে দরকার, মানুষ চাইছে। আমি যেটা আপনার পরতত্ত্ব চ্যানেলের মাধ্যমে আমি দেখলাম যে মানুষ কিন্তু খুব আগ্রহী, এবং আয়ুর্বেদ আমার জানি না আপনার মানে তথ্য আপনার কাছে, কিন্তু আমার কাছে যেরকম ফিডব্যাক পেশেন্টদের, আয়ুর্বেদ পরতত্ত্বের একটা মুখ্য আকর্ষণ হয়ে গেছে বলে আমার মনে হয়। হরে কৃষ্ণা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভজন আনন্দে থাকুন, এই প্রার্থনা, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে আলোচনা এখানেই রাখছি। আপনাদের মন্তব্য মতামত জানাবেন, কমেন্ট করে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে। প্রভুর নাম্বারও দিয়ে দিলাম আমরা, সে ওনাকেও জানাতে পারেন। রোগ সম্বন্ধে স্পেসিফিক জানতে চাইলে ওনাকে জানান, আর কোনো মন্তব্য যদি আরও কিছু জানতে চান কোন বিষয় আদি আমাকেও জানাতে পারেন এবং কমেন্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপে এত মেসেজ আছে, আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি দেখেন যে কোনো মেসেজের উত্তর সেই দিন রাত্রির মধ্যেও ঢুকলো না, আপনারা হতাশ হবেন না, আবার নক করবেন, আপনারা আরেকবার পাঠাতে আরেকবার পারেন, আপনারা পাঠাবেন। কল করতে পারেন। না হলেও আমি মেসেজ ডিলিট করি না যতক্ষণ না আমি তার রিপ্লাই দিই। তার পরের দিন আপনারা অবশ্যই পাবেন। অনেকে এরকম হয়েছে, রেগে গেছেন, হয়তো ডিলিট করে দিয়েছেন মেসেজটা, আপনি তারপরে আবার তাকে মেসেজ পড়া হয়ে গেছে কিন্তু রিপ্লাই দেওয়ার সময় পাইনি। তো আপনারা হতাশ হবেন না, আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আসবো এবং তার প্রত্যুত্তর আমরা দেবো, একটু সময় দেবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ। জয় শিল প্রভুপাদ কি জয়।